সাম্প্রতিক বিষয় মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজ আমাদের অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং জাতীয় সংসদের অন্যতম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। মাননীয় নেতৃবৃন্দ, আপনারা কেমন আছেন? আপনি? ভালোই আছি। আপনি? মন্ত্রী ভালো থাকলে আর আমাদের খারাপ থাকার তো কোনো উপায় নেই। সম্প্রতি পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের কনভেনশনে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পুরনো ধারার রাজনীতিতে পরিবর্তন আনবার কথা বলেছেন যে আমাদের নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে হবে, এবং তা হচ্ছে যে রাজনৈতিক সহিংসতা, তিক্ততা, হরতাল, ধর্মঘট এবং নেতিবাচক রাজনীতি পরিবর্তন করতে হবে। সম্প্রতি ইউএস ট্রেড সেন্টারের এটি কান্ট্রি কমার্শিয়াল গাইড, যেটি তারা প্রতি বছরই করে, এবছর বাংলাদেশের উপরে তাদের রিপোর্টে তারাও কথা বলেছে যে রাজনৈতিক সহিংসতা, সংঘাত, তিক্ততা, হরতাল, ধর্মঘট এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বাংলাদেশে মারাত্মক। সরকারের একজন শীর্ষস্থানীয় নীতি নির্ধারক, একজন মন্ত্রী হিসেবে আপনি কি বলবেন? আমি তো মনে করি যে আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল এবং বাস্তবমুখী একটি বক্তব্য রেখেছেন। তার প্রেক্ষাপট মূলত ছিল একটি আন্তর্জাতিক প্রেক্ষাপটেও বর্তমান যে সমস্যার কথা তিনি বলেছেন যে কিভাবে সমাধান করা দরকার, সেই বিষয়টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তিনি বলতে চেয়েছেন যে বিশ্ব ব্যবস্থার পরিবর্তন হতে যাচ্ছে। এতদিন যাবৎ যে ওয়ার্ল্ড অর্ডার, বিশ্ব ব্যবস্থা বলতে আমরা যেটা বুঝিয়েছি, এই বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে এই ইরাকের উপর আক্রমণের পরে বিশ্ব ব্যবস্থা পরিবর্তন হতে যাচ্ছে সব কিছুর ক্ষেত্রেই, ব্যবসা বাণিজ্যে, কূটনীতিতে, তারপরে ওয়ার্ল্ড ট্রেডে আপনার রেজিম চেঞ্জ হতে যাচ্ছে, এবং প্রযুক্তির একটি বিরাট প্রভাব আমাদের সকল জাতীয় জীবনের সকল ক্ষেত্রে একটা পরিবর্তন আনতে যাচ্ছে। এইসব প্রেক্ষাপটে যদি বাংলাদেশকে আত্মসম্মান নিয়ে বাস করতে হয় এবং যদি আমাদেরকে স্বনির্ভরতা অর্জন করতে হয়, আমরা যদি অর্থনৈতিক লক্ষ্য অর্জন করতে চাই, তাহলে আমাদের আভ্যন্তরীণভাবে আমাদের দেশে যে সংঘাতের যে রাজনীতি, সেটা পরিহার করা দরকার, এবং আমাদেরকে একটু সমঝোতা বা ঐক্যমতের দিকে এগোনো দরকার, এবং যা কিছুই আমাদের জন্য ক্ষতিকর, আমাদের অর্থনীতির জন্য ক্ষতিকর, অর্থাৎ হরতাল, ধর্মঘট, এগুলো আমাদের পরিহার করা দরকার। এই কথাটি তিনি বলার চেষ্টা করেছেন, এবং আমি নিশ্চিত যে সুরঞ্জিত বাবু এতে অস্বীকার করবেন না, আপত্তি করবেন না, দ্বিমত পোষণ করবেন না। না, প্রধানমন্ত্রী সংস্কারের কথা বলেছেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা বলেছেন, সংসদ বর্জন, হরতাল পরিহারের কথা বলেছেন। এ সমস্ত কথা তো মোটেই খারাপ নয়, এসব জনগণের মনের কথা, আমাদের কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী কি অনুধাবন করে এসব বলেছেন, নাকি কুশীলবদের লেখা বক্তৃতা পড়েছেন মাত্র? যদি সংস্কারের কথা বলেন, তাহলে তাকেই খোলসা করে বলতে হবে যে তিনি সংস্কার বলতে কি বোঝাতে চান। তার সরকারের পাশাপাশি অসাংবিধানিক ক্ষমতার দুর্গ হাওয়া ভবন ক্ষমতা থেকে বিলুপ্ত করবেন, বা সংসদে যে সমস্ত কিছু বিতর্কিত প্রতিমন্ত্রীদের দ্বারা বিরোধী দলের নেত্রী সম্বন্ধে অশালীন, কুৎসা এবং অশ্রাব্য যে কথাবার্তা বলা হচ্ছে, সবকে বন্ধ করবেন। বা তিনি নিজেও যখন বলেন যে বিরোধী দলই হচ্ছে তালেবান, এরাই আল কায়দা, এরাই সন্ত্রাসী, এরাই খুনি, এরাই হত্যাকারী, এই সমস্ত দায়িত্ব জ্ঞানহীন কথা পাল্টে আমরা কি, প্রধানমন্ত্রী কি নিজে উদ্যোগ নেবেন বিরোধী দলকে পার্লামেন্টকে নিয়ে আসা, পার্লামেন্টকে কার্যকর করা? প্রধানমন্ত্রী কি নিজে দুপা বাড়িয়ে বিরোধী দলের নেত্রীর রুমে যাবেন,
এবং দুহাত ধরে নিয়ে এসে বলবেন, আসুন আমরা দেশকে গড়ে তুলি, আসুন বঙ্গবন্ধু হত্যার বিচার যে 2 বছর যাবৎ বা 24 মাসের শাসনে প্লেট ডিভিশনও যা নানা অজুহাতে যা আমাদের অত্যন্ত পরিৎকর আইনমন্ত্রী একসঙ্গে এতগুলো প্রশ্ন তুললে তো না, প্রশ্ন তুলছি না, প্রশ্ন তুলছি না, বলছি, না, এতগুলো ইস্যু এগুলো হচ্ছে একসাথে বললে তো বলবো না, এটা এগুলো হচ্ছে আমাদের উত্তর দেওয়া আশাবাদ। যাবে না, যে এগুলো কি কারণ উনি- এইসব প্রত্যেকটি এগুলো কি বক্তব্যের না, উত্তর আছে, প্রত্যেকটি নিশ্চয়ই উত্তর দেওয়ার জন্য কি প্রত্যেকটি বলছি, এগুলো বক্তব্যের যদি উত্তর উনি আছে, এবং এই বক্তব্য এগুলো একটা যদি বক্তব্য না, নিশ্চয়ই নিশ্চয়ই না, বলছি। একটা বক্তব্য না, আমি আর এখনই করা উচিত। এক মিনিটই যখন বলছি, এক প্রধানমন্ত্রী মিনিটই বলবো। না, দায়িত্বহীন কথা বলছেন, মন্ত্রী সাহেব এটা বলছি, বলাটা ঠিক বলছি না, যে প্রধানমন্ত্রী এটা যদি বলাটা ঠিক না। এ সমস্ত ব্যাপারে সত্যি মিন করে থাকেন এবং উদ্যোগ নেন যে দেশের সন্ত্রাস বন্ধ করা, দেশে যে এত বড় একটা আর্ম ডিল হয়ে গিয়ে সারা বিশ্বকে কাঁপিয়ে তুলল, এ নিয়েও কোনো সত্যি দায়িত্বশীল কথাবার্তা বলেন, বা তার এই যে এই বিশিষ্ট আইনমন্ত্রী আর বিশিষ্ট এই কি স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আল্লাহর মাল আল্লাহ নিয়েছেন বলে বলেন, তাতে বোঝা যায় যে সন্ত্রাসীরাও আল্লাহ নির্দেশেই সন্ত্রাস করছে, দুর্নীতিও আল্লাহ নির্দেশেই হচ্ছে, যে যার যেভাবে মানুষকে হত্যাও হচ্ছে, ধর্ষণও হচ্ছে, তাই হচ্ছে। তাহলে আর আল্লাহ নির্দেশেই যদি আল্লাহর মালি হয়, তাহলে পুলিশেরও দরকার নাই, ওনারও দরকার নেই। এই সমস্ত পাল্টে সত্যিকারের যদি একটি জবাবদিহিমূলক, হিসেবিমূলক এবং সাংবিধানিক সরকারের মতে পরিবর্তনে যদি ওনার নতুন চিন্তা চেতনা হয়ে থাকে, এটা তো অত্যন্ত আশার কথা। আমরা অপেক্ষা করে আছি, মাননীয় কথা নয়, মন্ত্রী, কাজ আর নয়। মাঝখানে অনেক কথা বলে ফেলেছেন মাননীয় মন্ত্রী, হ্যাঁ, এটা হলো যে এটা তো একটা, যদি আমরা সত্যিকার অর্থে গঠনমূলকভাবে আলোচনাটা করতে চাই, তাহলে বিরোধী দলের ভূমিকাটা আজকে সবচেয়ে বেশি আমাদেরকে পর্যালোচনা করতে হবে। প্রথম 8 মাস সংসদে এলেন না, প্রথম 8 মাস এলেনই না, নির্বাচনের ফলাফল গ্রহণ করলেন না। এটা কোন ধরনের গণতান্ত্রিক মনোভাবের পরিচয়? যে আপনি নির্বাচনে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার, এটা দাবি আওয়ামী লীগের সময় থেকে হয়েছিল, 1994 সাল, 95 সাল, 96 সাল, আপনি ভুলে গেছেন? সেই দাবির প্রেক্ষাপটে বিএনপি সরকার সেই সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করে দিল এবং তার অধীনে নির্বাচন হলো, কিন্তু নির্বাচনের ফলাফল গ্রহণ করলেন না। গণতন্ত্রের 1 নম্বর শর্ত হলো যে নির্বাচন হবে, নির্বাচনের ফলাফল গ্রহণ করবেন, কনসিড করবেন। ইউ উইল কনসিড টু ডিফিট, ইউ উইল কনসিড যে আপনি পরাজয়কে মেনে নিয়ে তারপরে আপনি আপনার ভূমিকা পালন করবেন। 8 মাস এলেন না, তারপরে এলেন, আসার পর এই কিছু না কিছু মানে কথা তুলে বেরিয়ে গেলেন। বয়কট করার অধিকার বিরোধী দলের অবশ্যই আছে, কিন্তু ম্যান্ডেট, যে কনস্টিটিউশনাল ম্যান্ডেট, দেশের মানুষ ম্যান্ডেট দিয়েছে। বিগত সরকারের সময় আওয়ামী লীগের পক্ষে ম্যান্ডেট দিয়েছে দেশ পরিচালনা করার জন্য, বিএনপির উপরে দায়িত্ব ছিল বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য। আজকে আপনাদের উপরে দায়িত্ব হলো বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য। আপনারা সংসদকে পরিত্যাগ করে, বর্জন করে আপনারা কি সেই দায়িত্ব পালন করছেন? সেটা করছেন না। এই যে যতগুলো অ্যালিগেশন আপনি এখানে তুললেন, প্রত্যেকটারই জবাব আছে, কিন্তু সেই বিতর্কে না গিয়ে আমি বলি যে যে বিরোধী দলের যে ভূমিকা পালন করা উচিত সেটা তারা পালন করছে না, এবং তাদের করলে তারা জনগণের কাছে তাদের যে জবাবদিহিতা সেটা তারা প্রমাণ করতে পারবেন। আজকে আপনি অনেক কথাই বলে ফেলেছেন, কিন্তু 2-1টা কথা তবু বলার দরকার। বিদেশে যান, ভালো। এবার অবশ্য ইটালিতে গিয়ে বিরোধী দলের নেত্রী আপত্তিজনক কিছু বলেছেন বলে এখনো খবরের কাগজে বের হয়নি, কিন্তু এর আগে নিউ ইয়র্কে গেছেন, মায়ামিতে গেছেন, প্যারিসে গেছেন। বাংলাদেশ সম্পর্কে এত মানে মানে নগণ্য ধরনের কথা, নিজের দেশ সম্পর্কে। উনি হার্ভার্ডে 1997 সালে 96 সালে উনি হার্ভার্ডে গেছিলেন, যেখানে আমিও সেখানে বক্তৃতা করেছি। উনি প্রধানমন্ত্রী হিসেবে গেছিলেন আই থিঙ্ক 97 সালে। আমিও একজন বিরোধী দলের সংসদ একজন নেতা হিসেবে গেছিলাম, কিন্তু আমি তো দেশের সুনাম করেছি। বাইরে তো দেশের
বদনাম করতে পারেন না। সেখানে বলে এসেছেন বাংলাদেশ একটা তালেবান রাষ্ট্র হয়ে গেছে। বাংলাদেশ কি তালেবান রাষ্ট্র হয়ে গেছে? কোথায় তালেবান রাষ্ট্র হলো? তারপরে বললেন যে এটাকে আল কায়দার একটা টেরোরিস্ট একটা ক্যাম্প হয়েছে বাংলাদেশে। এই ধরনের বক্তব্য অন্তত বিরোধী দলের নেত্রী, যিনি সেদিন প্রধানমন্ত্রী ছিলেন, আজকে তিনি যদি বিরোধী দলের নেত্রী, তিনি একটা বিরাট একটি অংশের মানুষের প্রতিনিধিত্ব করেন। তার কাছ থেকে না তার আপনি তো 15টা ইস্যু রেজ করেছেন একই সঙ্গে। তারপরে দেখেন, আপনি বললেন যে আমাদের প্রধানমন্ত্রী একটা সৎ উদ্দেশ্য নিয়ে একটা বক্তব্য রাখলেন, তাকে আপনি না আপনি বললেন যে দায়িত্বহীনতার প্রশ্ন নিয়ে আসলেন, তারপরে এই যে নানা ওনার বক্তব্যের কথা আনলেন, তারপরে কি বলে না মন্ত্রিসভায় অমুক্তিযোদ্ধাদের রাখা হয়েছে সেটার জন্য। ইট ইজ দ্য চয়েস অফ দ্য গভর্নমেন্ট, পিপুল হ্যাভ ভোটেড ফর আস, রিমেম্বার দিস। যাদেরকে আপনারা স্বাধীনতা বিরোধী বলছেন তাদেরকে দেশের মানুষ ভোট দিয়েছে, ভোট দিয়ে সংসদে এনেছে, তার তো নমিনেটেড অ্যাপয়েন্টেড মিনিস্টার্স না। সুতরাং এই জিনিসটাকে, জনগণকে যদি আমরা মনে করি যে ক্ষমতার উৎস আর গণতন্ত্রের মূল ভিত্তি, তাহলে জনগণের এই ম্যান্ডেটটাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তারপরে আপনি আমার সমালোচনা করেন, আমার সরকারের সমালোচনা করেন, দেশে করেন, সংসদে এসে করেন, কিন্তু বিদেশের মাটিতে কেন এই সমালোচনাগুলো করবেন? তাতে কি ভাবমূর্তি বেড়েছে? তাতে কি আমাদের ভাবমূর্তি বেড়েছে? দেশের ভাবমূর্তি বেড়েছে? এখন আপনার কথা একটা করে আমি জবাব দিই, চেষ্টা করি। প্রথম কথা আপনি বলেছেন যে বিরোধী দল কেন পার্লামেন্টে আসে না, কেন নির্বাচন অংশগ্রহণ করেনি, তাতেই ব্যাপারটির ক্ষতি হয়েছে। আমাদের আলোচনাটা কিন্তু এখান থেকে আসছিল। আমি বলছিলাম যে প্রধানমন্ত্রী সংস্কারের কথা বলেছেন, এটি জনগণের কথা, এটি আমাদেরও কথা, এটি ওনাদেরও কথা। উনি যদি সত্যিই মিন করে থাকেন, যেমন ধরেন যে কথাটা এই বললাম, যে আজকে উনি যদি জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে চান সংস্কার করে, যে না স্বাধীনতার মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ করে, যেমন আপনার মতো লোক এদেরকে নিয়ে ওই স্বাধীনতা বিরোধীদেরকে বাদ দিয়ে যদি আমি আমার কথা এটা তো আপনার কথা আপনি বলেছেন, আমি আমার কথা দ্যাট ইজ মাই ওয়ে অফ থিংকিং। আচ্ছা, যে যদি উনি মনে করেন যেভাবে না আমি জনগণের সঙ্গে চলে যাব, এই ধরনের একটি সংস্কারের চিন্তা করেন, তো নিশ্চয়ই ভালো কথা, এটা করার কথা। আর যদি মনে করেন না আমি এই তেলে জলে মিশিয়ে যেভাবে মুক্তিযুদ্ধ জনগণের সঙ্গে তো তিনি অবস্থান নিয়ে এটি সংঘাতমূলক রাজনীতিতে যাবো, এটা তার কথা। দ্বিতীয় কথাটি হচ্ছে যে পার্লামেন্টকে কার্যকর করার দায়িত্ব, আপনি একজন প্রখ্যাত ব্যারিস্টার, একজন অত্যন্ত অভিজ্ঞ মন্ত্রী, আপনি জানেন জানিস যে লাইজ দি হেড দ্যাট ওয়্যারস দ্য ক্রাউন, যার মাথায় মুকুটটা আছে তাকেই কিন্তু উদ্যোগ নিতে হবে। বিরোধী দল কেন নির্বাচনের ফলাফল গ্রহণ করলো না, এটা আপনিও জানেন। এ নিয়ে অনেক বিতর্ক হয়ে এই নির্বাচনের ফলাফল যেটি বিতর্কিত ফলাফল, আপনার কাছে আমি আপনাকে বাধা দিই। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে যা গ্রহণযোগ্য আমার কাছে তা গ্রহণযোগ্য না, এ নিয়ে কথা রয়েছে। তারপরেও বিরোধী দল পার্লামেন্টে গিয়েছে। এখন আমরা মনে করি পার্লামেন্ট চালাতে গেলেই যে একটি ত্রিভুজাকার নেতৃত্ব আছে, সংসদের নেত্রী, স্পিকার এবং লিডার অফ দি অপোজিশন, তাকে বসিয়ে যদি আপনি জুনিয়র কন্ট্রোভার্সিয়াল মিনিস্টারদেরকে দিয়ে যদি আপনি বিরোধী দলের নেত্রীকে গালাগালি করা শুরু করেন শ্রাব্য ভাষায়, তাহলে এবং সেটি যদি এই সংসদের নেত্রী বসে যদি উপভোগ করেন, তাহলে আর যাই হোক সংসদীয় গণতন্ত্র। ইউ শুড কাম টু দ্য পার্লামেন্ট এন্ড প্রোটেস্ট। দ্বিতীয়ত আপনি আরেকটি প্রশ্ন করেছেন, এবং শুধু তাই নয়, সেখানে দেখা গেছে যে আপনাদের অ্যাডভাইজার টু দি প্রাইম মিনিস্টার, তিনি যে সমস্ত বক্তৃতা করেছেন, এটা খবরের কাগজে লিখতেও মানুষ দ্বিধাবোধ করেছে, এবং সংসদীয় ভাষা কেন, এ বোধহয় মাঠের ভাষাকেও হার মানিয়েছে। বাবু, ইউ আর এ ভেরি ভেটারান পার্লামেন্টারিয়ান, এবং ইউ আর এ গ্রেট পার্লামেন্টারিয়ান। যেসব ইস্যু আপনি এখানে রেজ করছেন, ক্যান দে বি দ্য রিজনস টু বয়কট দি পার্লামেন্ট? নিশ্চয়ই আপনি নো, নট এট অল। আপনাকে পার্লামেন্টে এসে কথা আমাকে বলতে দেন। আপনি যদি বলেন যে বিরোধী দলের নেত্রী ইজ এ পার্ট অফ দি গভর্নমেন্ট and she is the alternative prime minister. Sure. Your advisor to the prime minister just cannot stand up and start abusing him in any language he likes. This is not a democracy. This is neither a democracy nor a parliament. No, সেখানে আমি এক্সপেক্ট করেছি আপনার মতো সিনিয়র মানুষ
সংসদের নেত্রী অন্তত বাধা দিতে পারতেন, অন্তত স্পিকার বলতে পারতেন যে প্লিজ আপনি সংসদীয় ভাষায় সংযতভাবে কথা বলুন, যে কথায় যুক্তি থাকবে। কিন্তু আপনারা তখন আপনি যে কথা বলেন, আপনি তো কথা বলেন না, তখন থাকলে কি আমরা কি আপনারা পার্লামেন্টে থাকলে কি আমরা কি থাকি? যেমন আপনার আমার সাথে কথা হচ্ছে, আপনারা পরিবর্তন আপনার আমার সাথে কথা হচ্ছে, আপনার আমার কথা হচ্ছে কোনো এক্সপান্ডেড করতেন। মিস্টার মধুদাম, do you know what are the language that can be expunged and not expunged? But there are certain language যদি abusive ভাষায় কথা বলে, এটা এক্সপাঞ্জ এবং এটা আর কোনো পরিবেশ যখন থাকে না, তখন আলোচনার অবস্থা। আমি অত্যন্ত সম্মানের সঙ্গে বলতে যাই হোক, আমি যে কথাটি আপনার শেষ কথাটার উত্তর দিয়ে নিই, তো সেই জায়গায় বিরোধী দলকেই দায়িত্ব নিতে হবে এই কথাটি মওদুদ আহমেদকে মনে করিয়ে দিতে চাই। আমাদের আজকের সংসদের নেত্রী 96 সালেও প্রধানমন্ত্রী ছিলেন। তিনি 96 সালে প্রধানমন্ত্রী থাকার সময়ও তিনি সংসদে না এসে তার দায়িত্ব পালন, সংসদে উপস্থিত না থেকে দায়িত্ব পালন তো করেননি এবং সংসদীয় গণতন্ত্রে অবদান রাখেননি। পরবর্তীকালে যখন তিনি বিরোধী দলের নেতৃত্বে পর্যবেসিত হন, তখনও অনবরতভাবেই তিনি পার্লামেন্টের অনুপস্থিত থেকে সংসদীয় গণতন্ত্রের উত্তরণে কোনো অবদান রাখেননি। আমার মনে হয় আজকেও আমি মনে করি এখনো সংসদীয় নেত্রী হিসাবে তিনি যদি মনে রাখা তো সম্ভব না, সংসদীয় নেত্রী হিসাবে তিনি পার্লামেন্টে আসুন, তিনি অবদান রাখুন, তিনি কথা বলুন, শি ইজ মোস্ট ওয়েলকাম। এটাই আমরা ভাবতেছিলাম সংস্কারের পজিটিভ সাইড। আপনারা কি নেগেটিভ সাইডে নিচ্ছেন? মাননীয় মন্ত্রী বলবার আছে, যে কথা হলো যে আপনি, আমি তো যে মানে এই জন্যই সাথে সাথে উত্তরের ব্যবস্থা করতে হবে, না হলে না না সেটা প্রথমটা পয়েন্ট আপনি কি বলেছেন এখন বলেন। আপনি যে এই যে ধরেন আজকে যে সংঘাতের রাজনীতির কথা বলছেন, হ্যাঁ, আপনি চিন্তা করে দেখেন যে আমাদের সরকার, বিএনপি সরকার, আজকে যদি ট্র্যাক রেকর্ড দেখেন, যে প্রতিটি ক্ষেত্রে আমাদের ট্র্যাক রেকর্ড ইজ বেটার দেন ইয়োর্স। কেন আমি বলছি, আপনি যে আজকে এই যে সংঘাতের কথা বলছেন, সংঘাতকে মিনিমাইজ করার জন্য আমাদের পক্ষে আমরা কতগুলো বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা নিয়েছি। প্রথমটা হলো দেখেন, প্রধানমন্ত্রী নিজে পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে বললেন যে আসুন আমাদের যে দুই নেতা সম্পর্কে আমাদের যে বক্তব্য, আসেন আমরা এটা নিজেরা আলাপ আলোচনা করে মীমাংসা করি। এই যে ছবির ব্যাপারটা যেটা আসলে ইট ওয়াজ এ জেস্টার, এ পজিটিভ জেস্টার শোন, যে প্রয়োজন হলে আমরা আইন পরিবর্তন করে এটা করি। যার যা ভূমিকা, তিনি বলেছেন যার যা ভূমিকা সেই ভূমিকাকে স্বীকৃতি দিয়ে আমরা করব। কিন্তু আপনারা ইউ আর সামহাউ ইনটলারেন্ট। আপনারা আমাদেরকে মানে এই যে এত বড় একটা কথা বললেন, এটাকে আপনারা উড়িয়ে দিলেন, একটা বক্তব্য দিয়ে উড়িয়ে দিলেন। তারপরে দেখেন স্বাধীনতার যে পদক দেয়া হলো, এটাকে আপনারা অপমান মনে করলেন। আমি তো মনে করি যে আজকে আপনারা কোনোদিন এই পদক আপনারা দিতে পারতেন না, আপনাদের পক্ষে অসম্ভব হতো। কিন্তু আজকে আমরা এই পদক দিয়ে, শুধু তাই নয়, জাদুঘরে গিয়ে প্রধানমন্ত্রী নিজে গিয়ে ছবি প্রতিষ্ঠিত করে এসেছেন দুইজনেরই। এটা কি ডাজ ইট নট শো দ্য জেস্টার, দ্য জেনারেস না আমি বলবো, আমি জেনারেসিটির এখানে কিছু নাই, যে প্র্যাকটিক্যাল পলিটিক্যাল অ্যাপ্রোচ টু রিজলভ দ্য প্রেজেন্ট ক্রাইসিস অফ দ্য ইস্যুজ ইনভলভিং দ্য টু লিডার্স। এটা করলে অসুবিধা রেখে, কিন্তু আউটরাইটলি রিজেক্ট করে দিলেন। আমরা দুর্নীতি দমন কমিশন করেছি, এটা করা হয়েছে দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য। উইদাউট এনি গোয়িং থ্রু দ্য ল আপনি একটা স্টেটমেন্ট করে একটা উদ্যোগ, এত বড় একটা উদ্যোগ নিলাম, আপনারা করলেন না। আপনারা ক্ষমতায় ছিলেন, 5 বছর ছিলেন, আপনাদেরও এটা অঙ্গীকার ছিল যে আপনারা দুর্নীতি দমন কমিশন করবেন, একটা নিরপেক্ষ স্বাধীন দুর্নীতি দমন কমিশন করবেন, কিন্তু আপনারা কিছু করলেন না 5 বছর। আমরা আজকে করেছি, আপনারা এক কথায় বলে দিচ্ছেন যেটা আপনি তো ইউ শুড হ্যাভ ওয়েলকামড ইট, যে ভালো উদ্যোগটা ভালো, এটা হওয়া উচিত, এটা করলে ভালো হবে। তবে আমরা মনে করি যে এইখানে আইন পরিবর্তন করা দরকার। ওয়েলকাম, ধন্যবাদ। কিন্তু এইভাবে আপনারা বলতে পারেন। আমি জবাব দিই। একটা প্রশ্ন আপনি বলেছেন যে আপনারা সংঘাত এবং সংঘর্ষের রাজনীতিকে এড়ানোর জন্য দুটো ছবি তোলার একটি ব্যবস্থা করেছিলেন। আমি আপনার প্রতি, আপনার সরকারের প্রতি, প্রধানমন্ত্রীর প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাবোধ রেখেই বলতে চাচ্ছি,
কখন করেছেন? যে একটি ছবি যখন জাতির জনকের ছবিটি ছিল, সেই ছবিটি নামিয়ে এনে ছবি থাকবে কেন? প্লিজ, আমি তো আপনাকে বাধা দিইনি, তাহলে কথাটা সুন্দর হবে। আপনি ছবি না লাগলে ফাইন হবে, ফাইন করেছেন। প্লিজ ইউ জাস্ট রিমেম্বার ইট এন্ড আনসার। ঠিক আছে। আপনি করলেন কি, এসেই কি করে প্রথম যেন মনে হলো দেশে আর কোনো সমস্যা নাই, সমস্যা একটা, ওই ছবিটা নামাতে হবে, এবং তার জন্য তড়িঘড়ি করে একটা আইন করলেন, এবং আইন এমন আইন করলেন যেটা কমিটিও বানালেন না, আমাদেরকে আসতে দিলেন। এক। 2 নম্বর কি করলেন, সংঘাতের রাজনীতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বিরোধী দলের নেত্রীর সিকিউরিটির জন্য কি কি আইনের ব্যবস্থা আছে এ সবগুলো বাতিল করে দিতে হবে। অথচ ওই কোথাকার কোন ইয়েতে আপনার যে সমস্ত ওই অ্যাডভাইজার এবং প্রেসিডেন্ট যাদের একদিনও দাদা 3 মাসের জন্য ছিল, ওদেরকে কি করে দেওয়া যায় এটা, কিন্তু বিরোধী দলে এটা দেওয়া যাবে না। তারপরে আনলেন কি করে, যে আপনি একটা পলিটিক্স করলেন। কি পলিটিক্স? যে বঙ্গবন্ধুর সঙ্গে কিভাবে আপনার জিয়াকে ইকুয়েট করে নিয়ে সমান করা যায়, এটা ঠিক। প্লিজ আমাকে বলতে প্লিজ না, আপনি বলবেন, আপনার কথা তো বলেছেন আপনি। এটা মিস্টার মধুদ আহমেদ, আপনি যদি একটা বিরাট স্ট্রেচারের লোক হন, 6 ফুট লম্বা, আর আমি যদি 4 ফুট হই, আপনি আপনার 6 ফুটের পা কেটে 4 ফুট বানিয়ে আমার সমান করতে হবে, এই যে ইতিহাস বিকৃতকরণ এবং ইতিহাস দখল করার যে প্রবণতা, এই বুদ্ধিটা আর কেউ না থাকুক আমরা বুঝি। সেই কারণে আপনি কেন জাদুঘরে নিয়ে এই 2টি ছবিকে একত্রিত করেন, এটার কেন আপনি 27 তারিখ থেকে 26 তারিখে আসেন, কেন ইতিহাস বিকৃতকরণের এই প্রচেষ্টা, এটা দেশবাসীর স্পষ্ট এবং পরিষ্কার। এটি সংঘাত বা সংঘর্ষকে মিলানোর নয়, এটা বরং সংঘাতকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি বলবো যে এটা আমি বিকজ আই রেসপেক্ট ইউ, সেই জন্য আমি চেষ্টা করবো পরে বলুন, এটার উত্তরটা দিয়ে দিই। তার উত্তর আছে, না না পাল্টা উত্তর আছে, না পাল্টা উত্তর আছে। এই জন্য যে এই যে আপনি বললেন, এই যে ছবি একজনেরই থাকতে হবে, একজন ছাড়া বাংলাদেশের জন্য আর কারো কোনো অবদান নাই, দিস ইজ এ রং অ্যাটিটিউড। এই যে যেমন মুক্তিযোদ্ধাদের ব্যাপারে আপনারা বলেন, আমি শেষ করি, আমি জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, কর্নেল নুরুজ্জামান, জলিল থেকে সবার ছবি থাকে, তাজউদ্দিনের ছবি দেখান আপনারা, ছবি দেখান না, তুলনা করা হিমালয়ের সঙ্গে খাসিয়া জিন্তা পাহাড় মেলানো যাবে না। এখানেই হলো আপনাদের মন মানসিকতার ব্যাপার, মানসিকতা, মন মানসিকতা, যার জন্য নিয়ন্ত্রণ করা যায় না, যার জন্য আপনারা এক দল করেছিলেন। বাংলাদেশে কোনো দল থাকতে পারবে না। অবশ্য সুরঞ্জিত সেনগুপ্ত, আই মাস্ট সে দ্যাট ইউ আর নট এ পার্টি টু দ্যাট, you were not a party to that, you were not in Awami League at that time, কিন্তু কথা সেটা না, excuse my language, কিন্তু আমি I must say this, you were not party to that, but the party we belong, we have to own, যেমন আমি BNP, I have to own everything of BNP, you have to own everything of Awami League, কিন্তু আজকে ওই একই ধরনের কথা যে বাংলাদেশে আমরা ছাড়া আর কেউ দেশ শাসন করবে না, আসি, না এটার উত্তর আছে। সুতরাং এই ছবির ব্যাপারে তো কোনোদিন এই যে মূল্যায়নের কথা আপনি বললেন, সে মূল্যায়ন তো জাতি করবে, জাতি। আজকে তো আপনারা বিতর্কিত করে দিয়েছেন, যাকে আপনারা সকলের উপরে রাখতে চান, তো তার পক্ষে তাহলে দেশের মানুষ ভোটটা দিল না কেন? তাকে যখন হত্যা করা হলো, তার হত্যার পরে একটি মানুষ কাঁদলো না কেন? তার জন্য কেন কাঁদলো না? আমাদের দেশের আই এম কামিং টু দ্য পয়েন্ট অফ ছবির ব্যাপারে আপনি বললেন, সিকিউরিটির ব্যাপারে বললেন। প্রধানমন্ত্রী হলো বা বিরোধী দলের নেত্রী, এরা হলো রাজনৈতিক ব্যক্তিত্ব, এদের শক্তি হলো জনগণ। এসএসএফ দিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, যার সরকার থেকে চলে যাওয়ার পর রাখা, এটা একটা আনওয়াইজ ডিসিশন ছিল অন দ্য পার্ট অফ দি আওয়ামী লীগ গভর্নমেন্ট। আরেকটা আনওয়াইজ ডিসিশন ছিল যে আপনারা একটা করতোয়া, একটা ভবন, প্রধানমন্ত্রীর একটি আনুষ্ঠানিক ভবন, সেটাকে আপনারা ব্যক্তি মালিকানায় দিয়ে দিলেন, যে বিরোধী দলের নেত্রীকে দিয়ে দিলেন। এই ধরনের এটা দেশের মানুষ গ্রহণ করে নাই, এবং ওইটা পরিবর্তন করতে গিয়েই এই ছবির প্রশ্নটা এসেছিল, সিকিউরিটির প্রশ্নটা এসেছিল। আজকে এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা যাতে কোনো দলই এই ধরনের কোনো কাজ না করি।
আপনারা ছবির জন্য আইন করলেন যে এই ছবি যদি কেউ না টাঙায় তার শাস্তির ব্যবস্থা করতে হবে। আপনারা কি জোর করে আইন করে একটা মানুষের প্রতি সম্মান দেখানোর ব্যবস্থা করতে পারেন? আপনারা মুক্তিযুদ্ধের কথা বলেন, 5 বছর ছিলেন, কেন আপনারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করে গেলেন না? কেন করে গেলেন না? আপনারা এত কথা বলেন, আর এই মুক্তিযোদ্ধাদের ভাতা আমরা এখন বাড়িয়েছি, এই মুক্তিযোদ্ধাদের কি বলে না পরিবারের জন্য এখন আমরা যে পেনশন নেওয়ার ব্যবস্থা করেছি। নো, দিস আর অল, আপনি যেগুলো বলে গেছেন অনেক কথা, এগুলো উত্তর আমি দিতে পারিনি। দুর্নীতি দমন কমিশন, আপনি ছবি সম্বন্ধে যে বলেছেন, ঠিক আছে, ওখানে থাকুক কথাটি। আমি আমার কথা বলেছি, বাড়ির কথা বলেছেন, বাড়ির কথাটা জবাব দিয়ে আমি দুর্নীতি কমিশনে যাই। বাড়ির যে এই রাজনীতির যে অপসংস্কৃতি বলার আগে আমি ভাবতাম যে আপনার মতো লোক অন্তত এটুকু বলতেন যে ক্যান্টনমেন্টের দুটো বাড়ি আপনার যে প্রধানমন্ত্রী নিজে নিয়ে নিয়েছেন, এটি রাষ্ট্রীয় সম্পত্তি। এটা কে দিয়েছে? এছাড়া আমাকে বলতে চাই, নিজে আইন করে নিজে নেয়। এছাড়া গুলশানের আবার আরো 2 বিঘার বাড়ি নিজে আইন করে নিজে, ওটা 3 বিঘা ক্যাবিনেট ডিসিশন, পার্লামেন্ট। প্লিজ আমাকে বলতে এখন বলতে হবে না, আপনি আবার বলবেন। এই আপনারা 16 বিঘার 3টি বাড়ি দখল করে থেকে অন্যের বাড়ি নেওয়া সম্বন্ধে কথা বলার আগে এটা চিন্তা করে নিয়ে দুর্নীতি দমন কমিশনের কথা দুর্নীতি দমন কমিশনের কথা বলতে আমরা একটা প্রসঙ্গ বাবা আপনি তো বলেছেন, আমি তো জবাব দিই, আপনাদের সরকারি ছিল দুর্নীতি দমন কমিশনের কথা। আমরা তো আপনাদের বাড়ি বাতিল করি না, আমরা তো বেড কালচার পার্টি না। স্বাধীন দুর্নীতি দমন কমিশন, মাননীয় মহদুদ সাহেব, স্বাধীন দুর্নীতি দমন কমিশনের স্বাধীনভাবে পার্লামেন্টে কথা বলবো ভাবছিলাম, কিন্তু কথা তো আর বলা গেল না। যেভাবে ওরা শুরু করলেন আমরা বাইরেই চলে আসতে শুরু করলাম। আর আজকাল তো কথা আর পার্লামেন্টে মহদুদ সাহেবের সঙ্গে বলতেই আমি খুব পছন্দ করতাম। এখন তার পার্লামেন্টে কথা বলা যায় না, সেমিনারে সিম্পোজিয়াম না এলে চ্যানেলাই হচ্ছে নিরাপদ জায়গা, আমরা কথা বলতে পারি। তো এখানে দুর্নীতি দমন কমিশন সম্বন্ধে ওনার যে চিন্তা আর আমার চিন্তার তো তফাৎ থাকতেই পারে। উনি যদি দিয়ে মনে করেন এটাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কথা, তাহলে তো কথা শুরু মাত্র। দুর্নীতি দমন কমিশনের ব্যাকগ্রাউন্ডে কথা, ইনি সেই সরকারের আইনমন্ত্রী যিনি আইসাই 45,000 সন্ত্রাসীদের ছাইরা দিচ্ছেন এক কলমের কোথায় সব মামলা প্রত্যাহার করে। এরা সেই মন্ত্রী যে মন্ত্রিসভার মন্ত্রীদের নিজের দুর্নীতির মামলা আইসাই সব উইথড্র করে ফেলাইছে। এমন একটা অবস্থায় চলে গেছে দেশ, মনে চলে গেছে যেন মনে হলো যেই সরকারে আসবে এই হলো দরবেশ, যে বিরোধী দলে থাকবে এরাই হলো দুর্নীতি না। সেই প্রেক্ষাপট আপনারা করলেন না, এরা হচ্ছেন এই সরকার। আপনারা লাগে কেন? ইলেকশন কমিশন, ইলেকশনে আপনাদের এটা অঙ্গীকার ছিল, আপনাদেরও ছিল করে আপনারা একটা স্বাধীন দুর্নীতি কমিশনের নামে যে দুর্নীতি কমিশন আপনি বানিয়েছেন, আমি বলছি স্বাধীন দুর্নীতি কমিশন যেটা বানিয়েছেন, এটা আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে এটা পরাধীন দুর্নীতি কমিশন। আগে ছিল এটা প্রধানমন্ত্রীর অধীনে, এখন আপনার উর্বর মস্তিষ্কে আপনি বাইর করছেন, আপনি এবং অর্থমন্ত্রীর আবার সঙ্গে নিয়ে দিচ্ছেন। সমস্ত 83 জন মন্ত্রিসভার জনসভার মধ্যে আমি আর মামারা কেটা কেটা অর্থমন্ত্রী আর আইনমন্ত্রী ওনারা ঠিক করবেন, আর ওর সঙ্গে অর্থ কমিশন নিয়ে দিচ্ছে কি ওনারা ঠিক করবেন কারা কারা এই দুর্নীতি কমিশনের মেম্বার হবে। সেই ব্যাপারে প্লিজ আপনারা কেন ইউআর, কারণ যে কথাটা এই তো বলতেছি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে ড্রাফট আপনার কাছে পাঠিয়েছিল, তারা বলেছিল যে অন্তত দুর্নীতি স্বাধীন দুর্নীতি কমিশনটা এরকম হোক যাতে প্রত্যেকের জন্য এটা গ্রহণযোগ্য হয়। সেই কারণে সরকারি দলের নেতা এবং বিরোধী দলের নেতার কাছে গ্রহণযোগ্য এমন একজন ব্যক্তি বা ব্যক্তিদ্বয় নিয়ে কমিশন গঠন করা হোক। যেমন উনি ভালো করেছেন, যেমন আই অ্যাপ্রিশিয়েট দ্যাট যে আফটার দেয়ার বিং অ্যাপয়েন্টেড they can only be removed by as the judges can be. Yes, I appreciate this part. কিন্তু মহদুদ আহমেদের ব্যারিস্টারি বুদ্ধি আসল চাবিটা নিজের হাতে রাখা। তো আপনি বলেন যে উনি এমন লোক আপনি শোনেন, আপনি আপনি কে? আপনি হচ্ছেন সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারী, প্রধানমন্ত্রীর দ্বারা নির্বাচিত একজন ক্যাবিনেট মেম্বার। আপনি এবং অর্থমন্ত্রী, ইউ আর নোবডি টু ডু ইট। আপনারা নন। আমরা চাই যে ওই সংসদ নেতা এবং বিরোধী দলের নেতা মিলে
একজন জাতির কাছে গ্রহণযোগ্য 3 জন লোককে নির্বাচন কমিশন করুক এবং তারপরে তাদের ফান্ড এন্ড সেক্রেটারিয়েট আলাদা করে দিয়ে মাননীয় দিতে মন্ত্রী হবে। তো বলছেন এটা আপনারা সংসদে না, এটা সংসদে বলার কথা তো না। আমরা তো সংসদ থেকে তারা তাড়িয়ে দিয়েছেন, আমরা তো বলছি কিসে তাড়িয়ে দিয়েছে? এই কথাটি আমাদের কথা। কে তাড়িয়ে এই কথাটি নিজের হচ্ছে ইচ্ছায় চলে এই কথাটি গেছে। হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কথা। ওই কথাও তারা রাখেননি। ওনারা রাখছেন কি, ওনারা 3 জন 3 মন্ত্রী মিলাইয়া এমন 3 দরবেশ জোগাড় করবেন, দুই। ওনার 2 জন জোগাড় করবেন, ওরা এসে সব করতে পারবে, খালি ওনার আর সাইফুর রহমান সাহেব আর ওনার মন্ত্রীদের যাতে দুর্নীতিবাজ না হয় আশারা দেশ। আচ্ছা, এটা এখন উত্তর দেই, উত্তর দেয়া আমরা একটু অন্য অনেক না, সংক্ষেপে এটার একটু উত্তর দিতে হবে এই জন্য যে অন্তত আমি খুশি হলাম, এখানে তো প্রচুর বারণ যা খুশি হলাম যে আপনি অন্তত কিছু সাজেশন দিলেন, কিন্তু কিছু সাজেশন আপনি বলেন যে এটা পরিবর্তন করা তাদের উপর আমরা তো প্রশ্নটা করলাম যে ওই পার্ট যে বলেছেন যে ওয়ান্স দে আর অ্যাপয়েন্টেড দে ক্যানট বি রিমুভড আদার দেন দি প্রসিডিউর লেট ডাউন দি কনস্টিটিউশন ফর কাউকে না কাউকে তাদেরকে নিয়োগদান করতে হবে। রাষ্ট্রপতি তো নিয়োগদান করবেন, রাষ্ট্রপতি নিয়োগদান করার প্রশ্ন উঠতে পারে। আমি বলি এই যে সুপ্রিম কোর্টের বিচারকদের যখন একবার নিয়োগ হয়ে যাওয়ার পরে তারা সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কার্য পরিচালনা চলবে। কেন? কারণ তাদেরকে কেউ রিমুভ করতে পারে না, সেই জন্য তাদের যারা আজকে কনফার্ম জাজেস আছে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, তারা তো সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। তাদের কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেটা কি আর এখন বড় কথা? বলি উত্তর দিই আমি, আরে রোজই তো আমাদের বিরুদ্ধে, রোজই তো এই কোর্টে রোজই তো সরকারের বিরুদ্ধে রুল ইস্যু হচ্ছে। আমরা সেই প্রসঙ্গে আসছি মাননীয় মন্ত্রী, আমি তো প্রসঙ্গ পাচ্ছি না, একটা ছোট্ট কথা বলতে হবে, সেটা হলো এই যে আপনারা যদি মনে করেন যে এই আইনে কিছু দুর্বলতা আছে, যে বাছাই কমিটিতে কেন মন্ত্রীরা থাকবেন, পার্লামেন্টে এসে বলেন। পার্লামেন্টে যদি আসতে না চান, পার্লামেন্টের কমিটিতে এসে বলেন, কারণ এই আইনটা তো এখনো পাস হয় নাই। এই আইনটা উপস্থাপন করা হয়েছে, এটা স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে, এটা এখনো সংশোধন যোগ্য, এখনো সংশোধন করার সুযোগ আছে, আপনারা এসে বলেন সেটা। আমি তো আবারও আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের যে কথা, এই যে নেতিবাচক রাজনীতি পরিহার করবার কথা, এটি আমরা বিগত কয়েক বছর ধরে শুনে আসছি। যারাই ক্ষমতায় থাকেন তারা সবসময় এই কথাটা বলেন, কিন্তু আসলে শেষ পর্যন্ত গিয়ে বিরোধী দলে গিয়ে সেটি আর চর্চা করেন না, এবং ক্ষমতাসীন দলে যারা থাকেন তারাও তাদের দায়িত্ব পালন করেন না। বলা হচ্ছে যে এইবার যে প্রধানমন্ত্রী যেটি বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, সেটি মূলত দাতা গোষ্ঠীর চাপে তিনি বলেছেন। এই যে মানে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন আনতে হবে, বিশ্ব ব্যাংক IMF সবসময় বলছে যে এই কালচার হরতাল থেকে পেলেন। দাতা গোষ্ঠী কেন এই কথা বলতে যাবে? আমি আপনাকে মনে করি দিচ্ছি, আমাদের দেশে আপনাদের ওয়ার্ল্ড ব্যাংকের যে লাস্ট রিপ্রেজেন্টেটিভ মিস্টার টেম্পল, সেখানে কি উনি যাওয়ার আগে অত্যন্ত লজ্জাজনক ভাবে আমাদের রাজনীতিবিদ এবং রাজনীতির সংস্কৃতির উপরে কটাক্ষজনক একটি কথা বলে গিয়েছে। সেটা তার ব্যক্তিগত মত হতে পারে, কিন্তু যদি কেউ বলা হয় তাহলে তো ইট উইল বি অ্যান অ্যাসপারশন অন আওয়ার নেশন অ্যাজ এ হোল। আমরা কি সব কিছু করছি? আপনারা সব কিছু করছেন কি? আপনারা 5 বছর ক্ষমতায় ছিলেন, সব ওই যে দাতা গোষ্ঠীদের চাপে পড়ে করেছিলেন না। আমরা যারা দেশকে ভালোবাসি, দেশের জন্য যেটা ভালো সেটা আমাদেরকে বলতে হবে, ওই দাতা গোষ্ঠী কেন বলতে যাবে? সেটা আমি যে প্রশ্নটি রাখতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে আমরা লক্ষ্য করছি, এবং আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করছেন, যে আমাদের রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক আস্থার অভাব, সৌহার্দ্যের অভাব বেশ তীব্র, এবং এরই কারণে, এই আস্থাহীনতার কারণেই আমরা 1990-এ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং এর পরবর্তীকালে মানে সংবিধান সংশোধন করে এই বিধানটি চালু করা হয়। সর্বশেষ হাইকোর্টের একটি বেঞ্চ এই অভিমত দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান আমাদের সংবিধানের মৌলিক চেতনার পরিপন্থী। আপনারা দুজনই এদেশের অত্যন্ত তীক্ষ্ণ মেধাবী রাজনীতিবিদ, আমি এই উত্তরটা প্রথম হলো, বিষয়টা তো এখন দেশের উচ্চতম আদালতে বিচারাধীন আছে, বিবেচনাধীন আছে। এটা একটা সাংবিধানিক ব্যাখ্যার প্রশ্ন জড়িত, সুতরাং সেটার মেরিট বা ডিমেরিটের উপরে বোধহয় আলোচনা করা অন্তত আমি করতে চাই না। তবে যেটা আমি বলতে চাই যে এই মামলাটা করা হয়েছিল 1999 সালে, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন। তাদেরই কিছু সমর্থক এই মামলাটা তখন দায়ের করেছিলেন। উদ্দেশ্য ছিল এই যে যদি তত্ত্বাবধায়ক সরকারের এই সাংবিধানিক ব্যবস্থাটা যদি তুলে দেওয়া যায়, তাহলে তদানীন্তন সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার যদি সুপ্রিম কোর্ট নাকচ করে দেয়, তাহলে তাদের
তারা সরকারে থেকে আরেকটা নির্বাচন করতে পারবেন। যারা এই মামলা করেছিলেন তাদের উদ্দেশ্য কিন্তু এটাই ছিল। আমি আওয়ামী লীগের কথা বা সুরঞ্জিত বাবুর কথা বলছি না এখানে। সুতরাং সেই মামলা ন্যাচারালি সেই মামলা চলেছে, তার একটা স্টেজে এসছে, প্রথম বেঞ্চ বলে দিয়েছে যে প্রথম মামলা যখন করেছিল একটা বেঞ্চ বলেছে যে না এটা সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী কিছু করা হয় নাই, সুতরাং রেফারেন্ডামের দরকার হবে না। এখন বর্তমান বেঞ্চ যে কালকে না পরশু যেটা রায় দিয়েছেন গতকাল বোধহয়, সেখানে এই বেঞ্চ বলছেন যে না এটা সংবিধানের সংশোধনী হিসাবে ধরতে হবে। এটা একটা ওই যে ত্রয়োদশ আরেকটা দ্বিতীয় মামলায় দ্বিতীয় বেঞ্চ বলেছেন যে এটা এবং এই মামলাটাও 1999 সালে দায়ের করা মামলা এবং সুতরাং এটা আমাদের সরকারের আমলের মামলা না। আর এটা এখন দেশের সর্বোচ্চ আদালত বিচার করে দেখবেন, তারা কি রায় দেয় আমাদের সেটার জন্য অপেক্ষা করতে হবে, দেখতে হবে। তবে এই দেশের সমস্ত দেশের আমি বলতে চাই যে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান যে অনুযায়ী এখন নির্বাচন হয় সংবিধানে আছে, এটা বিএনপি সরকারের দ্বারাই এটা প্রবর্তিত, এটা আমাদের সরকারই করেছে এবং আমাদের সরকারই করেছে। সুতরাং বরং আমি বলবো আওয়ামী লীগ ইজ অন রেকর্ড, তারা বলেছে, তাদের নেত্রী বলেছিলেন একসময় যে তত্ত্বাবধায়ক সরকারের কার্যকরিতা আর নাই। নির্বাচনের পরে যখন নির্বাচন হয়ে গেল 2001 সালে, তখন তিনি তত্ত্বাবধায়ক সরকারের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। জনাব মন্ত্রীকে মনে করে দিতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন যখন করি তখন আমরা একসঙ্গে ছিলাম, তখন উনি ওই সাইডে ছিলেন না, আমরা একসঙ্গে ছিলাম, তখন আমাদের সাইডে একসাথে ছিলাম নিশ্চয়ই। এবং তখন এটা সকলের মতে বলতে দেন এবং তখন তত্ত্বাবধায়ক আন্দোলন করি সাহেব আমাদের পাশে থাকায় অনেক ভালো বুদ্ধি টুদ্ধি পাইছি। বুদ্ধি তো সে এই দিকও দিতে পারে ওই দিকও দিতে পারে, কথা হলো যে ব্রিফটা কার নিছে। তখন এই প্রধানমন্ত্রী আজকে প্রধানমন্ত্রীর বিপক্ষে দাঁড়ায় তাকে এই কথাও শুনতে হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার একমাত্র পাগলে আর শিশু ছাড়া আর কেউ এটা বোঝে না। তারপরে যখন উনি এটা বুঝছেন, আন্দোলনের চাপে গণ অভ্যুত্থান যখন হইল 15 ফেব্রুয়ারি নির্বাচনে, তখন তারা একটা করে যায়। তখনও মওদুদ সাহেব আমাদের তার অধীনে দুটো নির্বাচন, এবং আমি এই যে এটার তার অধীনে নির্বাচিত হয়েছিলেন 96 সালে। অধৈর্য হয়ে গেল না, অধৈর্য তো আপনি হয়েছে। এই গর্বিত অহংকারের ভাগীদার উনিও, যদি ওই দিকে ছিলেন না, বিএনপি করতেন না। তো তারপর এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুটি নির্বাচন হয়েছে। একটি সরকার গিয়ে চলে গেছে, আর একটি সরকারেরও 22 মাস 23 মাস চলছে। ইনি মামলা হাইকোর্টে তো চলতেই পারে। উনি একটি খুব দায়িত্বহীন মন্তব্য করেছেন যে মামলাটি করেছে হচ্ছে আওয়ামী লীগের, কেন মামলা করেছে, কারণ তাদের মধ্যে ছিল যদি এই হয় এর জন্য অন্তর্জামীর মতো কথা বলছেন। এই কথাটা আমি বলতে চাচ্ছি, মামলা করেছেন এই দেশের একজন নাগরিক, তার অধিকার অনুযায়ী তার দুটি মামলা হয়েছে দুটি কোর্টে। এখন দুটি কোর্টের সেই ব্যক্তির ব্যাকগ্রাউন্ড আমরা জানি। ব্যাকগ্রাউন্ড আপনি তো বললেন, আপনি তো অন্তর্জামী, কোন দল সেটা সকলেই জানে, আমি না সকলে। এই মামলায় কে কোন দলের কথা এখানে বলা হয় না, এটা হচ্ছে তিনি বিয়ন্ড দি প্লেন। আমাদের আমি কথাটা শেষ করি। এই মামলার রায় ঠিকই আজকে সারা দেশ চমকে উঠেছে। এটার রিলেভেন্স কি, এটা রিলেভেন্স আমরা তো দেখতে পাচ্ছি না। একটি মামলায় রায় হয়ে গেছে, হয়ে গেলে ওই মামলার রায়ের বিরুদ্ধে কোনো এপিল হয় না, এপিলের ডিভিশন। আর একটি মামলা এনে অ্যাটর্নি জেনারেল এটাকে কনসিড করে বললেন লার্জার বেঞ্চ করেন। নিশ্চয়ই, কারণ দুটো বেঞ্চ, এবং সেই লার্জার বেঞ্চ হয়ে যাচ্ছে। এটা বেঞ্চ একই, আপনি তো জানেন, ইউ আর এ লয়ার। এটা থিওরি অফ স্টপেল বা একই ইস্যুতে দুটো আমাদের দেশে একই কারণে এই ধরনের দুটি মামলা। আমি বলি নো, জাস্ট 1 মিনিট, এখানে স্ট্রিক্টলি লিগ্যাল পজিশন। না, আপনি যদি আপনার কথা বলার সময় বলতে থাকেন, আমার কথা শুনুন। না, শুনলাম তো, আপনার কথা সবই শুনলাম, যৌক্তিক অযৌক্তিক সবই শুনলাম। তারপরে আপনি বলেছেন আমার কথা খালি বললেন, নিজের কথা তো বললেন না। আপনি তো আওয়ামী লীগে ছিলেন না, আপনি কবে 73-তে আপনাকে তো নির্বাচনে জিততেই দিল না আওয়ামী লীগ। এ কথা কি ভুলে গেছেন নাকি? আপনাকে তো 73 সালে ওইখানে রায়ের নাম, যেহেতু আপনি বলেছেন ওই এরিয়া ভালো না, বুঝছেন, আপনি এখানে
আপনারা থাকেন। যেহেতু আমার আচ্ছা, আমরা কথা প্রসঙ্গ বলছি, পাল্টাই। আমার কথা কেন বললেন? আমরা প্রসঙ্গ আমার পাল্টাই। কথা কেন বললেন? আমার কথা ব্যক্তিগতভাবে বলেছেন বলে উনি তো ভালো উত্তর বলেছেন দিলাম। কথা। তা আপনি আন্দোলনে ছিলেন না আমাদের না, সঙ্গে? ছিলাম, কিন্তু তারপরে কি বলেছেন? ছাগলে আর শিশুতে পাগলে আর না, শিশুতে এটা বলে ঠিক। এটা তো আপনি বলেন না। মাননীয় নেতৃবৃন্দ। না, আমি এখানে একটা কথা আছে, এইটার উত্তর দেওয়া দরকার। একই ইস্যুর উপরে যখন সুপ্রিম কোর্টের দুটি বেঞ্চ দুই ধরনের রায় দেয় বা মতামত দেয়, তাহলে এটা স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী একটা লার্জার বেঞ্চে যেতে হবে। এটা তো এই কথাটা, এখানে আমার এই সাবজেকশন প্রশ্নটা তো হচ্ছে একই বিষয়ে একই বিষয়ে দুইটি মামলা মাননীয়- দুইটি কোর্টে দ্বিতীয়বার এন্টারটেইন করার কোনো সুযোগ আছে বলে আমি হ্যাঁ। জানি না। মাননীয় নেতৃবৃন্দ, আপনি মাননীয় মন্ত্রী এখন ক্ষমতায় আছেন, আপনারাও আগে সরকারে ছিলেন। প্রশ্নটা সরকারে থাকা না থাকা নিয়ে নয়, আপনারা দুজন দেশের শীর্ষ রাজনীতিবিদ, সেই হিসেবে আপনাদের কাছে প্রশ্ন। আমি যে রিপোর্টের কথা প্রথমে উল্লেখ করেছিলাম, যে ইউএস ট্রেড সেন্টার প্রতি বছর বাংলাদেশের উপর একটি কান্ট্রি কমার্শিয়াল গাইড একটি রিপোর্ট দেয়। সর্বশেষ বাংলাদেশের উপর যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে, এদেশে ভালো নীতি থাকলেও বাস্তবায়ন হয় না, বিশেষ স্বার্থগোষ্ঠীর চাপে নীতি বদল হয়, চুক্তি মানা হয় না, এক সরকারের চুক্তি অন্য সরকারের সময় বাতিল হয়ে যায়, ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করা হয় এবং তাদের পেছনে থাকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। কম বেতন পাওয়া সরকারি কর্মকর্তারা ব্যবসায়ীদের মনে করে অর্থ আদায়ের একটি মাধ্যম। রাজনীতির উচ্চ পর্যায়ের সমর্থন থাকলেও বেসামরিক প্রশাসনকে ঘুষ না দিলে কাজ হয় না। বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের ঘুষ দাবি করা হচ্ছে একটি সাধারণ বিষয়। আপনাদের কেমন লাগে? যারা এটা লিখেছেন জি, তাদের ক্রেডিবিলিটি আগে দেখতে হবে, যে তারা কারা এবং তাদের নিজেদের দেশে কি হয় সেটা আগে দেখতে হবে। যারা এত বড় বড় কথা বলছেন তারা নিশ্চয়ই এমন দেশের সঙ্গে সম্পৃক্ত যারা সিভিল রাইটসের কথা সবচেয়ে বেশি বলে। আজকে দুনিয়াতে সিভিল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস বলতে যেটা বোঝায়, ইকুয়াল সভারেন্টি বলতে যেটা বোঝায়, সেটাকে আজকে ধূলিসাৎ করে দিয়েছে। তাদের এসব কথা বলা আমাদের মতো একটা দরিদ্র দেশ সম্পর্কে উচিত নয়। তাদের এই বক্তব্যে কোনো তথ্য তারা দেন নাই, স্টেটমেন্ট করেছেন। এই স্টেটমেন্টের কোনো সারবত্তা নাই। আপনার বক্তব্য একজন রাজনীতিবিদ। এটা সুরঞ্জিত সেনগুপ্ত যদি বলে, ঠিক আছে, আমি বলতে পারি এখানে ওনার সঙ্গে আমার ইফ ইট ইজ হিজ স্টেটমেন্ট, ইয়েস। এখানে ওনার সঙ্গে আমার একটি দৃষ্টিভঙ্গি তফাৎ রেখেই বলতে চাই। ইউএস ট্রেড সেন্টার এখানে তারা আছে দীর্ঘদিন যাবত এবং কান্ট্রি কমার্শিয়াল গাইডে একটি রিপোর্ট তারা দেন। রিপোর্টটি যখন আমার বিপক্ষে চলে যায় তখনই তিনি আমেরিকায় কি হয়েছে, আর যদি আমার পক্ষে আসে এটার মতো ভালো। ওরা আসলে পুরো এই ধরনের রিপোর্ট আমি বলতে বিগত চাচ্ছি আওয়ামী লীগ সরকার আমলে প্রত্যেক বছর ঠিক আছে, দিয়েছে। তো এবং ঠিক আমাদের রিপোর্ট। সময়ের হ্যাঁ, মধ্যে এটা ওভারঅল বাংলাদেশের মাই কমেন্টই পলিটিক্যাল কালচার সম্পর্কে ওরা যে কথা বলেছে, যেমন ধরেন বাংলাদেশে তারা বলেছে নীতি ভালো কিন্তু বাস্তবায়ন নাই। এটা আশা করি আমার বন্ধু মধুর সাহেব এটা শুধু এই সরকারের ব্যাপারে বলে না, সব বেলাই সকলের ব্যাপারে বলে। উত্তেজিত হয়ে আমেরিকাতে যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ। ওরা বলছে যে একটা যদি নীতি থাকেও, ওই যে লবি গ্রুপ স্বার্থান্বেষী মহল যখন ওই চাপ দিল যে না এইবারে এই পুরানা গাড়ির উপরে ট্যাক্স বাড়াইতে হবে, তো তখন এই চাপে হয়, এটা উনিও জানেন, উনি তো, এবং এটা হয়, এটা তো অস্বীকার করাতে কিছু নেই। তারপরে বলছে এটা সকল সরকার বলছি তো, তা আপনি উত্তেজিত হচ্ছেন কেন? এই সরকার এক সরকারের চুক্তি করলে আরেক সরকারের হিসাব বদলায়। আপনারাও করেছেন, ওনারাও হ্যাঁ, এটা করছে, সবাই ইটস অলসো করেছেন। ফ্যাক্ট। ব্যবসায়ীদের কাছ থেকে রাজনৈতিক আমার প্রশ্ন ছিল যে এই ধরনের কথাবার্তা আপনাদের এটা কেমন আমি তো লাগে? মনে করি এই রিপোর্টটি অত্যন্ত বাস্তবধর্মী রিপোর্ট এবং দ্যাট হ্যাজ রিফ্লেক্টেড দি অবজেক্টিভ কন্ডিশন অফ দি কান্ট্রি। এই জায়গাটাই ওনার সঙ্গে তফাৎ। আমার এই কথাটা বললেই ওনারা বলে দেশ সময়- সম্বন্ধে সময়- গেল বিদেশে গিয়ে বিরোধী দলের নেত্রী কেন বলেন? আরে ভাই, এটা দেশে বলেন। এটা তথ্য প্রযুক্তির দেশ। দেশে বলেন। এখন যে আমরা কথা বলছি, এক সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীতে চলে যাবে। আপনার দেশে যে সন্ত্রাস হচ্ছে, যে ধর্ষণ হচ্ছে, তাই হোক, সংখ্যালঘু দেশে এসে অত্যাচার বলেন। হচ্ছে, এই দেশের কথা থেকে যাক খবরটা। এই কথা যাবে বিদেশে বলবেন কেন? দেশের মাটিতে দাঁড়িয়ে বলেন। না, দেশের মাটিতে আপনি যে একটা বলেন। কথা এই যে বলতেছেন, কথাগুলো please, বলেছেন, please, এই যে ট্রেড আপনি- সেন্টারে, আপনি আমি তো ধরেন, বলেছি, আপনার সঙ্গে এরা আমি কারা? ঠান্ডা মাথায় Who are কথা these বলতে চাই। people? আমি আপনাকে- প্রসঙ্গ আপনাকে পাল্টাই। একটা কথা আমি- বলতে মানে চাই, একদম শেষ যে সময়। কথা দেশে বলা যাবে বিদেশে বলা যাবে না, এই আইন আপনি পেলেন কোথায়? আইন না, এটা তাহলে নৈতিক ব্যাপার। এটা নৈতিকতা, আপনার নৈতিকতা আপনার কাছে, আমার নৈতিকতা আমার Right, কাছে। ঠিক আছে, we অতএব- disagree। অতএব এই যে ধরেন একটা এখানে
ইউএস আমরা ট্রেড agree সেন্টারের করি না। একটা কান্ট্রি কমার্শিয়াল ঠিক আছে, রিপোর্ট আপনার আপনি মধ্যে- বলে বসলে আমেরিকায় তো জর্জ বুশ সাহেব যুদ্ধ করেন। মাননীয় আইনমন্ত্রী, আপনার কাছে আমার একটি এটা প্রশ্ন কথা আছে। হলো। অফ কোর্স You try to এই defend আমেরিকান yourself. সেন্টার বলার কি অধিকার আছে তাদের? মাননীয় তাদের আইনমন্ত্রী, দেশে কি তাহলে হচ্ছে সেটা তারা বলুক। খেদায় দেন কালকে দেখি না তাদের দেশে কি কেমন হয়? ওরে বাবা But they are- তারপরে তো দেখি পাগল হয়ে যান আমেরিকার নাম শুনলে। we believe in democracy. They have এখানে a right. আপনাদের ডাবল তারা স্ট্যান্ডার্ড। তাদের opinion ভিতরে গিয়ে আমেরিকা ব্যক্ত আমেরিকা করতে করেন, পারে। বাইরে গিয়ে বড় বড় বিপ্লবী আর কথা বলেন। আপনারা আপনাদের কথা আমি তো জায়গা বলতেছি বলবেন। যা ঠিক আছে। মাননীয় আইনমন্ত্রী, আপনাদের কথা বলা যাবে। মাননীয় আইনমন্ত্রী, আপনার কাছে একটি প্রশ্ন আছে আমার, সেটা আর হচ্ছে সম্প্রতি সুরঞ্জিত সংবাদপত্রে সেনগুপ্ত এইসব কথা বলে ওই যে ট্রেড এই সেন্টারের যে এই কথা তো ট্রেড সেন্টারের রাজনৈতিক তিক্ততা সংঘাত আমি তো বলি না, উনি পার বলতে পাওয়া ভাই যায়। আমি তো আমার বলি না। আমার শেষ প্রশ্নটি মাননীয় আইনমন্ত্রীর কাছে, যে সম্প্রতি সংবাদপত্রে একটি রিপোর্ট বেরিয়েছে, তাতে বলা হয়েছে যে গত 2.5 বছরে হাইকোর্টে সরকারের বিরুদ্ধে 20,237টি রিট মামলা হয়েছে, যার নিষ্পত্তি হয়েছে অর্ধেকেরও কম। ওই রিপোর্টই বলা হয়েছে যে চলতি বছরে 1 জুন থেকে 30 জুনের মধ্যে, অর্থাৎ গত 6 মাসে 4,419টি রিট হয়েছে, এবং 6 মাসের মধ্যে রিটের রেকর্ড এটি হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ গড়ে প্রতিদিন 44টি। অপারেশন ক্লিন হার্টের পরে 54 একটা করে করো, ওটার উত্তর দিয়ে নি আগে। একসঙ্গে আপনি উত্তরটা দিতে পারবেন আমি জানি। কি করে একসঙ্গে উত্তর দেবো? অপারেশন আচ্ছা, ক্লিন হার্ট ইজ অ্যানাদার থিং। না, অপারেশন ক্লিন হার্ট নিয়ে প্রশ্ন। অপারেশন ক্লিন হার্টের পরে 54 ধারায় গ্রেপ্তার এবং বিশেষ ক্ষমতা আইনে আটক, এর কারণেই এই মামলাগুলো হয়েছে, এবং এই আটক আদেশগুলো অধিকাংশই মানে প্রায় 99% বেশি হাইকোর্টে অবৈধ ঘোষণা করা হচ্ছে। এটার উত্তর হলো, এটা তো একটা, এটার পজিটিভ সাইডটা হলো এই যে আমাদের দেশে বিচার বিভাগ স্বাধীনভাবে যে কাজ করছে, এটা হলো তার প্রমাণ। যে এতগুলো কয়েক হাজার, এটা আপনি নিজে উল্লেখ করলেন। জি। হোয়াট ডাজ ইট মিন? ইট মিন যে দেয়ার ইজ the judiciary is looking into the executive excesses. এক্সিকিউটিভ যদি এক্সেস করে থাকে, জুডিশিয়ারি সেটা পরীক্ষা করে দেখছে এবং ইন্ডিপেন্ডেন্টলি তারা তাদের রায় দিয়ে দিচ্ছে। আপনি যেটা বললেন যে এদের মধ্যে বেশিরভাগ মামলা খারিজ করে দিয়েছে, বাট কারেক্ট, সেটা তো ভালো কথা যে সুপ্রিম কোর্ট ইজ ফাংশনিং। উই হ্যাভ এ ফাংশনাল ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ইন বাংলাদেশ। এটাতে আমাদের সকলেরই গৌরবান্বিত হওয়ার কথা। এখানে তো এটা এমন কোনো, এটা তো ইট ইজ এ গুড নিউজ যে সুপ্রিম কোর্ট ইজ ফাংশনিং। আমি সেটাই জানতে চাইছিলাম যে আপনি আপনার কেন? যে 6 মাসে 4,419টি লোককে হাইকোর্টে যেতে হয়েছে এবং তার জন্য তাকে অর্থ, বিত্ত, সম্পদ এবং সময় ব্যয় করতে হয়েছে। তারা যেমন স্বাধীনভাবে বিচার করেছে, আপনি পজিটিভ দেখেছেন, জনগণ এটাকে এই নেগেটিভ দেখেছে যে নির্বাহী ক্ষমতারও তাদের যে তার অপপ্রয়োগ করে পুলিশ এবং নির্বাহী স্বরাষ্ট্র মন্ত্রণালয় শোনেন, সাধারণ মানুষকে যে হয়রানি করেছেন এবং সেইখানে 4,000 মামলাতে আপনি আবার কোথায় যাবেন না, প্রত্যেকটি মামলায় যে আপনি হেরেছেন তাতে বোঝা যাচ্ছে যে আপনার সরকার দায়িত্বজ্ঞানহীন সরকার, আপনার সরকার আইন প্রয়োগে অপপ্রয়োগ করছেন, তার জন্য ইউ সে সরি। তাদের তো গর্বের ব্যাপার আছে। আওয়ামী লীগের সময়ের কথা বলতে গেলে আওয়ামী লীগ কত হাজার মামলা সরকারে আপনি আছেন, আপনার কথা বলেন। উই হ্যাভ টু বি প্রাউড অ্যাবাউট। আমি তো ডান দিকে বসি না। না, এটাই, এই জিনিসটাকে নেগেটিভ হইতে দেখতে বলেন আপনি। এটা নেগেটিভ না, আপনার তো পজিটিভ দেখবেনই, আপনার এটা হাইকোর্ট। আমি জনগণের পক্ষে কথা বলতে দিচ্ছি তো। এই না জনগণ আর আমরা কি 2/3 মেজরিটি নিয়ে পার্লামেন্টে প্লিজ। ওই কারণে 2/3 কেমনে আসছেন ওইখানে তো কথা হচ্ছে। আপনাদের কেমিস্ট্রি ফর্মাল আছে, আরে আপনি তো জানেন আওয়ামী লীগের কেমিস্ট্রিতে। আমরা আলোচনাটি শেষ করতে চাই। আলোচনা শেষ করবার আগে দর্শক মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে এই আলোচনার সার মর্ম, মূল কথা যেটি আমরা বের করে আনতে চাই, সে বিষয়ে বলবার জন্য আমি প্রথমেই মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে অনুরোধ করছি। কেন, প্রথমে একটি কথাই বলতে চাই, যখন আমরা পার্লামেন্টে কথা বলতে পারছি না বা বিতর্কে অংশগ্রহণ করে দেশবাসীকে অবহিত করতে পারছি না দেশের সমস্যাগুলো, কারণ আলোচনায় আমি আমার বিরোধী দলের পক্ষে, জনগণের পক্ষে আমি আমার যুক্তি খাড়া করে কথা বলতে চাচ্ছি। মাননীয় মন্ত্রী উনিও ওনার সরকারের পক্ষে তার যুক্তি, তথ্যের কথা দিয়ে কথা বলছেন। আলটিমেটলি চূড়ান্তভাবে এ সম্বন্ধে জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গ্রহণ করা হবে। এতে আমরা যেটুকু পেরেছি আমাদের বক্তব্যটি বলার চেষ্টা করেছি।
উনিও ওনার বক্তব্যটি চলার চেষ্টা করেছেন। আশা করি এতে যদি কোনো ত্রুটি বিচ্যুতি বা কোথায় কোনো ক্ষুণ্ণ করার মতো কথা কেউ বলে থাকে এটা আপনারা গ্রহণ করবেন না। ধন্যবাদ। এখন আমি অনুরোধ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সরকারের আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মাওদুদ আহমেদকে তার শেষ বক্তব্য আজকের মতো বলবার জন্য। আমি মনে করি যে আমাদের দেশে রাজনীতির চর্চা এবং সংস্কৃতি পরিবর্তন করার জন্য প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন, বিরোধী দলের উচিত হবে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এটাতে সাড়া দেওয়া এবং সংসদে এসে তাদের ভূমিকা পালন করা। বিরোধী দল হিসেবে কতগুলো অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। ওই ডিসঅ্যাডভান্টেজগুলোকে গ্রহণ করেই বিরোধী দলকে তাদের ভূমিকা পালন করতে হবে। 3-4টি অত্যন্ত মূল্যবান পদক্ষেপ এবং বক্তব্য রেখেছেন এই বিষয়ে। আসুন এই যেই সংঘাতের রাজনীতি পরিহার করে আসুন আমরা সমঝোতার রাজনীতি করি, দেশটাকে সামনের দিকে নিয়ে যাই, অতীতের না তাকিয়ে ভবিষ্যতের আমরা যে স্বপ্ন দেখি সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য অর্জন করার জন্য, প্রবৃদ্ধি বাড়ানোর জন্য, কর্মসংস্থান সৃষ্টি করার জন্য কাজ করে যাই। আমাদের এখানে যে দুই শীর্ষ নেতা বাংলাদেশের উপস্থিত আছেন, এতক্ষণ আলোচনা করলেন, তারা এদেশের গণতান্ত্রিক সংগ্রামে তাদের মূল্যবান ভূমিকা রেখে আসছেন দীর্ঘদিন যাবৎ, এখনো রাখছেন, আশা করি ভবিষ্যতে রাখবেন। শুধু দর্শক মণ্ডলী, তাদের এই সংগ্রাম যেমন আমাদের কাম্য, এদেশের আপামর জনসাধারণ দীর্ঘদিন যাবৎ কামনা করছে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে। সেই রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হলে দেশে চাই সুশাসন এবং আইনের শাসন, এবং তার জন্য চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা। আমরা সেই স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের সামান্য প্রয়াস হিসেবে রাখতে চাই আমাদের চারপাশে যে আলো ছড়ানো আছে, আলোর ঔজ্জ্বল্য ছড়ানো আছে, তার নিচে যে অন্ধকার লুকিয়ে আছে সেগুলো বের করে আনতে চাই। আমরা চাই মিথ্যের আড়ালে লুকোনো থাকা সত্যগুলোকে বের করে আনতে। দর্শক মণ্ডলী, মাত্র অল্প কদিনই এই অনুষ্ঠান আপনাদের যথেষ্ট উৎসাহ পেয়েছে, সমর্থন পেয়েছে, সেজন্য আমরা অনুপ্রাণিত। এবং যে নেতৃবৃন্দ এই আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন সময় আমাদেরকে সহযোগিতা করছেন, তাদেরকে আমরা জানাচ্ছি আমাদের কৃতজ্ঞতা। এই অনুষ্ঠানে আপনারা কাদেরকে দেখতে চান এবং তাদের কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন। এছাড়াও এই অনুষ্ঠান নিয়ে আপনাদের